যে ঈদ আনন্দে কাটার কথা ছিল সেখানে নেমে এলো শোকের গভীর ছায়া। বাড়ির প্রতিটা কোণে যেন শুধু দাদুর স্মৃতি। কুরবানির সেই ঈদ হয়ে রইল স্মরণীয় এক বিদায়ের দিন। ঈদের কয়েকদিন পর হঠাৎ করে আবার পুলিশ এসে আব্বুকে ধরে নিয়ে যায়। অনেক দৌড়ঝাঁপের পর 27 দিন পর জামিন করিয়ে আবার তাকে নিয়ে আসে ঢাকা হাইকোর্ট থেকে। কিন্তু আব্বু তখন জেদ ধরে বসে থাকে, সে আর আম্মুকে নিবে না, তাকে ছেড়ে দিবে। পরবর্তীতে আম্মুকে তালাক দিয়ে 5 লক্ষ টাকা মহারণা বুঝিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, একটার পর একটা মিথ্যা মামলা চলতেই থাকে। তারপর আবার নতুন করে মামলা দেওয়া হয় যে আম্মু নাকি প্রেগনেন্ট। এই মামলা নিয়েও আমাদের অনেক দিন কোর্টে কোর্টে ঘুরতে হয়েছে, অনেক টাকা পয়সাও নষ্ট হয়েছে। এরপর এক সময় আম্মু সত্যিই সন্তান জন্ম দেয়, আমার একটি ভাই হয়। কিন্তু আব্বু ও দাদি কেউ এই শিশুকে মেনে নিতে চায় না। তারা বলে এই সন্তান তাদের রক্তের নয়। তখন আবার মামলা হয় এবং কোর্টের মাধ্যমে আদেশ আসে এই সন্তানের 18 বছর না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমাদের, অর্থাৎ আব্বুর। এই মামলার রায় অনুযায়ী আবার 5 লক্ষ টাকা দিতে হয় ভরণ পোষণ বাবদ। এভাবেই আমাদের জীবনের একের পর এক অধ্যায় কেটে গেছে কষ্টে, লড়াই আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে। এরপর আমার নানুদের কিছু টাকা পয়সা দিয়ে এলাকাবাসীর মাধ্যমে সালিশ বসানো হয় যাতে তারা আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেন। কিন্তু তারা মামলা তোলেননি, একটার পর একটা মামলা চলতেই থাকে। এরই মধ্যে কিছুদিন পর আবার আব্বু আমাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করা শুরু করেন। মেয়েটি আমাদের বাসায় প্রায় আসতো, কারণ সে আমার আব্বুর ছোট বোনের মানে আমার ফুপুর সাথে মাদ্রাসায় যেত। সেই সুবাদে আমি মেয়েটিকে ফুপু বলে ডাকতাম। 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। হঠাৎ একদিন আমার আব্বু সেই মেয়েকে গোপনে বিয়ে করে ফেলে। তারপর তারা আমার মেজ ফুপুর বাসায় গিয়ে ওঠে, ওখানে 2-3 দিন থাকে। তখন আমার দাদি বা মেয়েটার পরিবার কেউই জানতো না যে তারা বিয়ে করেছে, শুধু আমার মেজ ফুপু ও ফুপু জানে। কিছুদিন পর তারা বাসায় ফিরে আসে। তখন মেয়েটার পরিবার মানে আমার ছোট আম্মুর মা বাবা আমাদের বাড়িতে এসে অনেক ঝামেলা করে। তারা বলেন আমাদের মেয়েকে ফুসলিয়ে বিয়ে করা হয়েছে, এবার আবার জেলে পাঠাবো। তারা আর আগে ক্ষোভে আমার আব্বুকে মারতেও আসে। এলাকায় তখন অনেক উত্তেজনা। এলাকাবাসী সবাই তাদের বোঝাতে চেষ্টা করে, কিন্তু কেউই মানতে রাজি হয় না। এমনকি অনেকেও আমার আব্বুর সাথে কথা বলাও বন্ধ করে দেয়। 1-1.5 মাস পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমার ছোট আম্মুর পরিবারও সবকিছু মেনে নেয়। তখন আমার নিজের আম্মু ছিল না। আমি খেতাম আমার বড় আব্বুদের বাসায়। তারা আলাদা থাকতেন, আলাদা রান্না করতেন, আলাদা খেতেন। আব্বু বিয়ে করে ছোট আম্মুকে নিয়ে এসে প্রথমে 1-1.5 মাস সবাই একসাথে খেত। কিন্তু কিছুদিন পর ছোট আম্মুর সাথে বড় আম্মুর কাছে কথাবার্তায় মিল না হওয়ায় ছোট আম্মু বলে দেন আমরা আলাদা হয়ে যাব। তারপর আব্বুরা আলাদা হয়ে যায়। তখনও আমি খেতাম বড় আব্বুদের বাসায় আর কাজ করতাম আব্বুদের বাসায়। এসব দেখে বড় আম্মুর মনে কষ্ট হয়। তিনি বলেন সে আমাদের সঙ্গে খায়, সে কেন ওদের বাড়ির কাজ করবে, আমরা কেন ও সন্তানকে খাওয়াবো। তখন অনেক বড় ঝামেলা হয় বাসায়। এরপর আমার ছোট আম্মু সাফ সাফ জানিয়ে দেন আমাদের ছেলে আজ থেকে আমাদের কাছেই থাকবে, আমাদের কাছেই খাবে, আপনাদের চিন্তা করতে হবে না। তারপর থেকে আমি খেতে শুরু করি আমার ছোট আম্মুর কাছে, তবে থাকতাম আমার দাদির কাছে। সারাদিন পরিশ্রম করতাম। আমাদের বাসায় তখন অনেকগুলো গরু ছিল। প্রতিদিন সকালে আমি গরুগুলোকে মাঠে নিয়ে যেতাম, খাওয়াতাম, পানি দিতাম। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে আনতাম। আমার আব্বু চাষাবাদ করতেন, নিজের জমিতেই পরিশ্রম করতেন আর আমিও তার সঙ্গে কাজ করতাম। ছোট আম্মু যখন ঘরে এলেন তখন থেকে আমার পড়ালেখার প্রতি আগ্রহ কমে গেল। ইচ্ছে হলে স্কুলে যেতাম, না হলে থাকতাম বাড়িতেই। আমাকে পড়াশোনার জন্য তেমন কেউই উৎসাহ দিত না। তবে ছোট আম্মুদের কাছে প্রথম 1.5 মাস ভালোই কেটেছিল। কিন্তু এক সময় পরিস্থিতি বদলে যেতে লাগলো। ছোট আম্মু গ্রামের লোকজনের সামনে আব্বুকে বলতো আমি নাকি খুব বেশি খাই, সাবান বেশি ব্যবহার করি, এমনকি কলপারে সাবান ফেলে রাখি। তারপর থেকে সে আমার ব্যবহারের জিনিসপত্র যেমন সাবান, টুথপেস্ট সবকিছু লুকিয়ে রাখতো। আমাকে কিছুই ধরতে দিত না। আমার নিজের কাপড়গুলো আমি ভালোভাবে ধুতে পারতাম না। তখন আমার ছোট ফুপু আমাকে সাহায্য করত, আমার জামা কাপড় ধুয়ে দিত। এটা আমার ছোট আম্মু সহ্য হতো না, তাই সে ফুপুর সঙ্গেও ঝগড়া লাগিয়ে দিত। অনেক সময় খেয়ে না খেয়ে দিন কাটাতাম। আশেপাশের বাসায় বড় আম্মুদের কেউ কেউ ডেকে বলতো বাবা খাইছিস? আমি বলতাম হ্যাঁ খাইছি, যদিও আমার চোখ মুখ দেখে তারা বুঝে যেত আমি খাইনি। তখন তারা আমাকে নিজেদের বাসায় নিয়ে গিয়ে খাইয়ে দিতেন। আমার ছোট আম্মু কখনো নিচে থেকে আমাকে ভাত বেড়ে দেননি, শুধু যখন আব্বু আর আমরা সবাই একসাথে খেতে বসতাম তখন হয়তো দিত। অনেক সময় আমি নিজেই বেড়ে নিয়ে খেতাম, কারণ ক্ষুধাটা সহ্য করা যেত না। ছোট আম্মু যখন আমাকে খাবার দিত তখন সেই ভাতে কোনোদিন পেট ভরতো না। আমি ছিলাম অবহেলিত, একরকম উপেক্ষিত। অথচ আব্বু আমাকে অনেক ভালোবাসতেন। ছোট আম্মুর জন্য কখনো প্রকাশ করেননি। কিন্তু আমি নিজের প্রতি যত্ন নিতাম না। সারাদিন রোদে ঘুরে বেড়াতাম, খেলতাম, শরীর পরিষ্কার করতাম না ঠিক মতো। আমার গোসল করার সময় যেন সমস্যা হয়ে দাঁড়াতো। যদি বাসায় আব্বু আমাকে গোসল করিয়ে দিত, ছোট আম্মু খোঁটা দিয়ে কথা বলতো। তাই আব্বু যখন খেতে কাজ করতেন
তখন আমি তার কাছাকাছি থাকতাম। তখন তিনি নিজেই আমাকে খালের পাশে বা পুকুরে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিতেন। ছোট ফুপুর বিয়ের কিছুদিন আগে তার ঘরে পাত্রপক্ষ আসে। ছেলেটি খুব ভালো ছিল, তাই ফুপুর বিয়ে হয়ে যায়। সেখান থেকে আমার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়, একটা একাকিত্বের অধ্যায়। কেউ আর খোঁজ খবর রাখতো না আমার, কেউ একবার জিজ্ঞেস করতো না আমি কেমন আছি। আমার নিজের মা, যার সঙ্গে আব্বুর সারাসারি হয়ে গিয়েছিল, সে মানুষদের কাছ থেকে আমার খবর নিত। যখন শুনতো আমি ভালো নেই, তখন সবকিছু ফেলে পাগলের মতো আমার কাছে চলে আসতো। কিন্তু যখন সে আমার কাছে আসতো, আমি তখন একবারও আম্মু বলে ডাকতাম না, একটা কথাও বলতাম না। সব দোষ ছিল আমার দাদির। তার কানে দেওয়া বিষাক্ত কথাগুলোর জন্য আমার মায়ের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। আমি তাকে সহ্যও করতে পারতাম না। একদিন আমার নানা এসে আম্মুকে নিয়ে যায়। আমি তার সঙ্গে যেতে চাইলেও দাদি আমাকে ভুল বুঝিয়ে যেতে দেয়নি। এর মধ্যে আমার আম্মু নিজেই ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। আমার নানু, নানি ও মামারা তাকে ভালো চোখে দেখতো না। প্রথমে তারা আম্মুকে খারাপ খারাপ বুদ্ধি দিত, কারণ তারা আব্বুর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিল। টাকাগুলো শেষ হতেই তাদের ব্যবহার পাল্টে যায়। তারা আমার মাকে না খাইয়ে রাখতো, অপমান করত। আমার আম্মু যখন স্বামীর ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ আর তার নতুন সন্তানের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করতে লাগলো যে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে যায়। আমি অনেক কষ্টে ক্লাস 5 শেষ করে ক্লাস 6-এ উঠি। তখন আব্বু একটা ট্রাক্টর কিনে। আমি সেটার পেছনে ঘুরতে ঘুরতে ট্রাক্টর চালানো শিখে যাই। স্কুলে যাই, স্কুল থেকে এসে ট্রাক্টর চালাই। সন্ধ্যাবেলা বাজারে চলে যাই জমির চাষাবাদের টাকা তুলতে। রাত 12টা-1টা পর্যন্ত থাকতাম বাজারে। সেই টাকা দিয়ে জুয়া খেলতাম, খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করি, সিগারেট খাওয়া শুরু করি। আমার নানু ও মামারা বাজারে থাকতো, তাদের সঙ্গে আমার দেখা হলেও আমি কথা বলতাম না। একবার মামার অটোতে উঠতে হয়েছিল পরিস্থিতির কারণে, তবুও কথা বলিনি। আমি তাদের চিনলেও তারা যেন আমায় চিনে না। এর মধ্যে ছোট আম্মুর কোলজোরে আসে একটা মেয়ে, আমার ছোট বোন। আমি তাকে খুব আদর করতাম, এখনো করি। কিন্তু ছোট আম্মু হঠাৎ করে বাবাকে বলে, তোর এত বড় একটা ছেলে আছে, আমি তোকে ছেড়ে চলে যাব। সে সত্যিই তার বাবার বাড়ি চলে যায়। আব্বু যখন আনতে যায়, তখন ছোট আম্মুর মা বলে জমি লিখে দিতে হবে, না হলে মেয়েকে পাঠাবো না। এই নিয়ে বড় জেদ ধরল ওরা। ছোট আম্মু ঢাকায় চলে যায়, ছোট বোনকে আমাদের কাছে রেখে গেলেন না। আব্বু পুরো পাগল হয়ে যায় ছোট আম্মুর পিছনে। একদিন সে হঠাৎ করে ঢাকায় চলে যায়। তখন পুরো বাড়িতে আমি একা। 6-7টা গরু, ধানের ক্ষেত, সবকিছুর দায় আমার কাঁধে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। খেতাম দাদির কাছে। 3 মাস আমি একা একা বাসায় ছিলাম। বড় আব্বু আর বড় আম্মু তখন বগুড়ায় চলে গেছিল। 3 মাস পরে সবকিছু ঠিকঠাক হলে ছোট আম্মু আর আব্বু ফিরে আসে। আমি তখন বলি, আমার জন্য এত কিছু হচ্ছে, আমি আর থাকবো না। তারপর পাশের গ্রামের এক চাচুর সঙ্গে পরিচয় হয়। সব কথা শুনে সে বলে, তোকে আমি ঢাকায় নিয়ে যাব। কয়েকদিন পর আমি ঢাকায় চলে যাই। কেউ আমাকে একটা বারও আটকায়নি। 1.5 বছর পর বাসায় ফিরি। ঢাকায় আমি ড্রেজারে কাজ করতাম, জাহাজে। মাসে মাসে বাসায় টাকা পাঠাতাম। যেদিন থেকে আমি টাকা পাঠানো শুরু করি, তখন থেকেই সবাই আমাকে ভালোবাসতে শুরু করে। যখনই বাসায় আসতাম, বোনের জন্য অনেক কিছু নিয়ে আসতাম। ছোট আম্মুর জন্য কিছু না কিছু নিয়ে ফিরতাম। আব্বুর জন্য চেষ্টা করতাম কিছু দিতে, অথচ আমি হতভাগা আমার নিজের মাকে কোনোদিনও মা বলে ডাকতে পারিনি। তার জন্য কিছু নিয়েও আসতে পারিনি। সালটা 2023। তখন আমি ঢাকায় ছিলাম। হঠাৎ একদিন খবর পেলাম আমার নিজের মা মারা গেছেন। অথচ আমার নানার বাড়ি থেকে আমাকে কেউ কিছুই বলেনি। প্রতিবেশীদের মুখ থেকে শুনলাম আমার মায়ের জানাজার নামাজের সময় ঠিক হয়ে গেছে, অথচ আমাকে কিছুই জানানো হয়নি। এরপর আব্বু ফোন দিলেন, বললেন, তুই কি আসবি? আমি বললাম, জানি না, আমি কি করব। তখন তিনি বললেন, এতদিন কোনো খোঁজ খবর নিসনি, এখন যদি যাস অনেকে অনেক কিছু বলবে। তার চেয়ে বরং তুই কাফনের কাপড়ের টাকাটা দিয়ে দে। আমি কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি কাফনের টাকা পাঠিয়ে দিলাম। কিন্তু আমার মামার নানারা সেই টাকা নিল না। বলল, তোর টাকায় জানাজার কাপড় কিনা হবে না। তারা আমার মায়ের মুখটাও আমাকে শেষবারের মতো দেখতে দিল না। বলল, জানাজা হয়ে গেছে, এখন আর দেখানো যাবে না। আমি বারবার চেষ্টা করেও শেষ দেখা দেখতে পারিনি। মা মারা গেছেন ভোর 5টার দিকে, আমাকে জানানো হয়েছে সকাল 10টার দিকে। মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে আমি ঢাকায় বসে অসহায়ভাবে ছটফট করেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। আজকে শুনি আমার সেই ছোট ভাইটাকেও নাকি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। এই 3-4টা জীবন যারা নষ্ট করেছে, তাদের নাম আলাদা করে বলবো না। তবে আমার জানা মতে এর জন্য আমার দাদি, আমার নানা নানি এবং আরো কিছু কাছের আত্মীয়রাই দায়ী। তবু আজ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বাইরে থাকি, পরিশ্রম করি, টাকা উপার্জন করি। এখন ভালোবাসার অভাব নেই, কিন্তু যার ভালোবাসা পাওয়ার কথা ছিল সবচেয়ে আগে, সেই মায়ের ভালোবাসা কখনো পেলাম না। এটাই আমার জীবনের এক টুকরো গল্প। সবকিছু সহ্য করে, সব ভুল বুঝাবুঝির ভেতরেও আমি মানুষ হয়েছি। ভালোবাসার মূল্য তখনই পাওয়া যায় যখন তুমি কিছু দিয়ে প্রমাণ করো তুমি মূল্যবান।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।